আরেক প্রকার পর্যায়ভিত্তিক ধর্মের ভিতর আমাদের আয়নীকরণ শক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আয়নীকরণ শক্তি বলতে আমরা কি বুঝাচ্ছি? আয়নীকরণ শক্তি বলতে বোঝায় যে গ্যাসীয় অবস্থায় 1 মোল কোনো পরমাণু, তার থেকে যদি আমি 1 মোল ইলেকট্রনকে বের করে অসীমে নিয়ে যাই, তখন আমার যতটুকু শক্তি দেওয়া লাগতেছে, যতটুকু কাজ করা লাগতেছে, অর্থাৎ যতটুকু তাপ শোষিত হচ্ছে, সেই পরিমাণ তাপকে আমরা বলি ওই মৌলের আয়নীকরণ শক্তি। কয়েকটা কথা উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার করে বলতে পারি। আমরা এই বিক্রিয়াটা অনেকবার দেখে আসছি। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, বাট এই বিক্রিয়া এত স্বতঃস্ফূর্ত ভাবে হয় না। সোডিয়াম যখন ইলেকট্রন ছাড়ে, বিক্রিয়াটা যদি আমরা কমপ্লিট দেখি, ডেল্টা এইচ ইকুয়ালস টু -465 কিলোজুল পার মোল। অর্থাৎ যে আমাদের সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস করার জন্য, একটা ইলেকট্রনকে অসীমে পাঠানোর জন্য আমাদের 465 কিলোজুল তাপ দেওয়া লাগতেছে। এখন কথা হলো, অসীম বলতে আমরা কি বুঝাই? আমাদের একটা পরমাণুর অরবিট যদি আমি চিন্তা করি, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। সোডিয়ামের ক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি যে সোডিয়ামের ক্ষেত্রে কয়টা শক্তি স্তর আছে, নরমাল অ্যান্সার হবে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। সোডিয়ামের ক্ষেত্রে আমরা 3টা শক্তি স্তর দেখতে পাচ্ছি, 3s1। বাট সোডিয়ামের বা যে কোনো পরমাণুর অসংখ্য শক্তি স্তর থাকে, শুধুমাত্র 3টা শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই আমরা 3 বলতেছি। বাট সোডিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, ক্লোরিন, ব্রোমিন সবারই অসংখ্য শক্তি স্তর আছে। যতগুলি পর্যন্ত ইলেকট্রন থাকে আমরা ইলেকট্রন বিন্যাসে ততটুকু পর্যন্ত দেখাই, বাকিগুলি আমরা দেখাই না। ওরকমই সোডিয়ামের সাপোজ 3 নম্বরে একটা ইলেকট্রন আছে, 3s1, তার ইলেকট্রনটা আমি এখানে দেখালাম 3s1, আর বাকিগুলো এরকম। আমি যদি সোডিয়ামের ডায়াগ্রামটা আঁকি, এটা হলো গিয়ে আমাদের সোডিয়ামের ডায়াগ্রাম, 1s2 2s2 2p6 এবং 3s1। অসীমে পাঠানো বলতে আমরা বুঝাচ্ছি এমন এক জায়গায় এই ইলেকট্রনটাকে নিয়ে যাওয়া যেখানে আমাদের এই সোডিয়ামের নিউক্লিয়াস বা পজিটিভ চার্জের কোনো আকর্ষণ বল কাজ করে না। কারণ আমরা জানি আকর্ষণ বল দূরত্বের উপর ডিপেন্ড করে। দূরত্ব যত কম হয়, অর্থাৎ প্রথম শক্তি স্তরে দূরত্ব সবচেয়ে কম, প্রথম শক্তি স্তরের ইলেকট্রনগুলিকে প্রোটন সবচেয়ে বেশি বলে আকর্ষণ করতেছে। যত দূরত্ব বাড়তেছে, অর্থাৎ যত শক্তি স্তর বাড়ছে, আমাদের ওই প্রোটনের আকর্ষণ বলের পরিমাণ ক্রমাগত কমতেছে। এবং আকর্ষণ বলের পরিমাণ ক্রমাগত কমতে কমতে আমরা এমন একটা শক্তি স্তর চিন্তা করতেই পারি যেখানে আমার আকর্ষণ বলের পরিমাণ প্রায় শূন্য বা শূন্য হয়ে যাবে, এবং সেই শক্তি স্তরটাকে আমরা বলতেছি অসীম শক্তি স্তর। অর্থাৎ যেখানে আমাদের প্রোটনের আকর্ষণ বলের পরিমাণ 0 বা প্রায় শূন্য, সেখানকার সেই অরবিটকে, সেই শক্তি স্তরকে আমরা বলতেছি সোডিয়ামের অসীম শক্তি স্তর। এখানে আমরা যেটা দেখলাম, সোডিয়াম তার ইলেকট্রন বিন্যাস হলো গিয়ে 3s1, আর তাকে আমি কনভার্ট করতেছি 3s0 তে, একটা ইলেকট্রনকে আমি অসীমে নিয়ে যাচ্ছি। এই কাজ করার জন্য আমার 465 কিলোজুল তাপ দেওয়া লাগতেছে। যদি প্রশ্ন করি কেন আমি তাপ দিচ্ছি, অ্যান্সারটা খুবই সিম্পল। বোরের পরমাণু মতবাদ অনুযায়ী আমি বলতে পারি যে বোরের মডেলে বলা ছিল যে একটা ইলেকট্রনকে যখন কিছু পরিমাণ শক্তি দেওয়া হবে বা ইলেকট্রন যখন কিছু পরিমাণ শক্তি শোষণ করবে, তখন সে লাফ দিয়ে উপরের স্তরে যাবে। আমি ইলেকট্রনকে অসীমে পাঠাতে চাই, মানে ইলেকট্রনকে আস্তে আস্তে আমি শক্তি স্তর বাড়াতে চাচ্ছি, 3 নম্বর থেকে 4 নম্বর, 4 নম্বর থেকে 5 নম্বর, 5 থেকে 6, 6 থেকে 7 নম্বর শক্তি স্তরে আমি কনভার্ট করতে যাচ্ছি। অর্থাৎ আমার ইলেকট্রনটাকে আস্তে আস্তে আমি হায়ার অরবিটে নিয়ে যাচ্ছি। এবং বোরের মডেল অনুযায়ী একটা ইলেকট্রন কখন হায়ার অরবিটে যাবে, অর্থাৎ যখন সে শক্তি শোষণ করবে। এজন্য সোডিয়ামকে আমি 465 কিলোজুল শক্তি দিচ্ছি, এবং এই 465 কিলোজুল শক্তিকেই আমরা বলি সোডিয়ামের আয়নীকরণ শক্তি অথবা সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির ব্যাপারটা কি? আমি বললাম যে ক এর আয়নীকরণ শক্তি কি হবে। অ্যান্সার হলো ক থেকে একটা ইলেকট্রন আমি অসীমে ট্রান্সফার করব। আমার যতটুকু শক্তি দেওয়া লাগবে, যতটুকু তাপ শোষিত হবে, সেই পরিমাণ তাপটাকেই আমরা বলবো ক এর আয়নীকরণ শক্তি। যেহেতু আমরা সোডিয়ামের প্রথম ইলেকট্রনটাকে, সর্ববহিস্থ ইলেকট্রনটাকে অসীমে কনভার্ট করতেছি, অসীমে নিয়ে যাচ্ছি, তাই এটাকে আমরা বলি সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি।
আমরা দেখলাম যে সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের যে ইলেকট্রনটা তাকে যদি আমি অসীমে নিয়ে যাই তখন আমার যতটুকু শক্তির দরকার হয় 465 কিলো জুল, তাকে আমরা বলতেছি সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। এখন সোডিয়াম থেকে আমি যে সোডিয়াম প্লাস আয়ন পাচ্ছি, সেই সোডিয়াম প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা খেয়াল করি 1s2 2s2 2p6 3s0। এই সোডিয়াম প্লাস থেকে যদি আমি আরেকটা ইলেকট্রন বের করতে চাই তখন আমি আরেকটা ইলেকট্রন বের করলাম সোডিয়াম ডাবল প্লাস প্লাস ইলেকট্রন, এবং এখানে ডেল্টা এইচ এর মানটা অস্বাভাবিক রকমের বড় 4665 কিলো জুল। আগেরটা ছিল মাত্র 465, এটা 4665। এই 4665 কিলো জুলকে আমরা বলি সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। কেন? কারণ সোডিয়াম থেকে প্রথমবার যখন একটা ইলেকট্রন আমি বের করছি তখন সেটা ছিল প্রথম আয়নীকরণ শক্তি। যখন আমি দ্বিতীয়বারের মতো ইলেকট্রন বের করতেছি সোডিয়াম থেকে, দ্যাট ইজ সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল। এবং আমাদের মাঝে মধ্যে এটা জিজ্ঞাসা করতে পারে যে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান কম কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান এত বেশি কেন? এর অ্যান্সারটা খুবই সিম্পল। আমরা জাস্ট সোডিয়াম প্লাসের যে ইলেকট্রন বিন্যাস সেটার দিকে যদি একটু ভালো মতো তাকাই, সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি 1s2 2s2 2p6, এবং এই দ্বিতীয় শক্তি স্তর সে অষ্টকপূর্ণ, অক্টেট ফিল আপ করা, অর্থাৎ সোডিয়াম প্লাস এর কাঠামো অনেকটা আমাদের ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোর সাথে মিলে যায়। ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো স্থিতিশীল কারণ তারা অষ্টকপূর্ণ আছে, এবং সেরকম একটা স্থিতিশীল কাঠামো থেকে যদি আমি একটা ইলেকট্রনকে বের করতে চাই আমার অনেক বেশি শক্তি দেওয়া দরকার, এবং সেজন্য আমাদের অনেক বেশি হিট দেওয়া দরকার, যেটা অনেক সময় আমাদের বিক্রিয়ার ক্ষেত্রে অর্জন করা সম্ভব না। এজন্য অনেক সময় আমরা বলি যে সোডিয়াম প্লাস তৈরি করা সম্ভব কিন্তু সোডিয়াম প্লাস প্লাস বা সোডিয়াম ডাবল প্লাস তৈরি করা সম্ভব না, কারণ এত হিউজ এনার্জি অনেক ক্ষেত্রেই সাপ্লাই করা সম্ভব হয় না। তো আমাদের সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান কম, সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি। এর কারণ হলো সোডিয়াম প্লাস এর ইলেকট্রন বিন্যাস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা অষ্টকপূর্ণ কাঠামো, এবং সেই অষ্টকপূর্ণ স্থিতিশীল কাঠামো থেকে ইলেকট্রন অসীমে কনভার্ট করার জন্য আমাদের অনেক হিট সাপ্লাই করা লাগে, যেটা অনেক ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রে অর্জন করা সম্ভব না। সোডিয়াম এবং পটাশিয়াম দুটোই আমাদের ক্ষার ধাতু, অর্থাৎ তারা গ্রুপ 1A এর এলিমেন্ট। আমরা যেটা দেখতে চাচ্ছি যে সোডিয়াম আর পটাশিয়াম এই দুটোর ভিতর কার আয়নীকরণ শক্তির মান বেশি। তো আয়নীকরণ শক্তি বলতে আমরা যেটা বুঝলাম সেটা হলো গিয়ে যে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরের একটা ইলেকট্রনকে আমি অসীমে নিয়ে যাব তখন যতটুকু তাপ দেওয়া লাগবে সেই পরিমাণ তাপকে আমরা বলি আয়নীকরণ শক্তি। সোডিয়ামের ক্ষেত্রে আমরা তাহলে তৃতীয় শক্তি স্তরের মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের অর্থাৎ 3s1 এর যে ইলেকট্রনটা আছে তাকে আমি অসীমে নিয়ে যাব সোডিয়ামের জন্য। আর পটাশিয়ামের যদি আয়নীকরণ শক্তি বের করতে চাই, পটাশিয়ামের 4s1 এর যে ইলেকট্রন, চতুর্থ চতুর্থ শক্তি স্তরের যে ইলেকট্রনটা তাকে অসীমে কনভার্ট করার জন্য আবার যতটুকু ডেল্টা এইচ লাগবে সেই পরিমাণ শক্তিকে আমরা বলবো পটাশিয়ামের আয়নীকরণ শক্তি। এখন যখন আমি ইলেকট্রনকে অসীমের দিকে নিয়ে যাচ্ছি তখন অ্যাকচুয়ালি এক প্রকার আকর্ষণ বলের বিরুদ্ধে আমরা কাজ করতেছি। সেটা হলো আমাদের নিউক্লিয়াস ইলেকট্রনকে যে আকর্ষণ বল দিয়ে টানতেছে নিজের দিকে, সেই আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে আমি ইলেকট্রনটাকে অসীমে নিচ্ছি। আমার যেটা চিন্তা করা লাগবে সোডিয়ামের ক্ষেত্রে আকর্ষণটা বেশি নাকি পটাশিয়ামের ক্ষেত্রে আকর্ষণটা বেশি। সেই ক্ষেত্রে আমরা কুলম্বের যে সূত্রটা F সমানুপাতিক 1/d², অর্থাৎ যে দূরত্বের সাথে আমাদের আকর্ষণ বলের পরিমাণ কমতে থাকে, দূরত্ব যদি বেশি হয় আমাদের আকর্ষণ বল কম হবে, সেই লজিকটা আমরা এখানে ইউজ করতে পারি। খেয়াল করি সোডিয়ামের যে আকার পটাশিয়ামের আকার অবশ্যই তার চেয়ে বেশি, কারণ সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তর হলো তৃতীয় শক্তি স্তর, পটাশিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তর চতুর্থ শক্তি স্তর। আকার পটাশিয়ামের বেশি, তাই আকর্ষণ বল নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করতেছে সেই আকর্ষণ বলের পরিমাণ অবশ্যই পটাশিয়ামের কম, সোডিয়ামের সেই আকর্ষণ বলের পরিমাণ বেশি। আমি যখন সোডিয়ামের 3s1 এর ইলেকট্রনকে অসীমে নিয়ে যাচ্ছি তখন আমি অপেক্ষাকৃত বেশি আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতেছি, বাট পটাশিয়ামের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করেই ইলেকট্রনটাকে আমি অসীমে নিয়ে যেতে পারতেছি। এখান থেকে আমি বলতে পারি এই দুইটার ভিতর কার ক্ষেত্রে বেশি এফোর্ট দিয়ে আমি ইলেকট্রনকে অসীমে নিচ্ছি। অ্যান্সার হলো সোডিয়ামের। কেন? কারণ সোডিয়ামের আকর্ষণ বলের পরিমাণ বেশি, তাই বিপরীতমুখী বেশি
তাপ শক্তি আমাকে সরবরাহ করা লাগতেছে। পটাশিয়ামের আকর্ষণ বল তুলনামূলকভাবে কম, এজন্য পটাশিয়ামের যদি আমি প্রথম আয়নীকরণ শক্তি বের করতে চাই, সেজন্য আমাকে কম পরিমাণ তাপ শক্তি দিলেই ইলেকট্রন অসীমে চলে যাচ্ছে। তো সোডিয়াম আর পটাশিয়াম এই দুটোর ভিতর যদি প্রশ্ন আসে কার আয়নীকরণ শক্তি বেশি, অ্যান্সার হলো সোডিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। কেন? কারণ তার দূরত্বটা, সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্বটা কম, বাট পটাশিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্বটা তুলনামূলকভাবে বেশি, এবং দূরত্ব বেশি হওয়ার কারণে পটাশিয়ামের আকর্ষণ বলটা কম, ফলে খুব কম পরিমাণ বল প্রয়োগ করেই বা খুব কম পরিমাণ তাপ প্রয়োগ করেই আমি ইলেকট্রনকে অসীমে নিতে পারতেছি, যেটা আমার রেজাল্ট করতেছে যে পটাশিয়ামের আয়নীকরণ শক্তি সোডিয়ামের চেয়ে কম। এবং আমরা এখান থেকে আরেকটা সিদ্ধান্তে যেতে পারি, সোডিয়াম এবং পটাশিয়াম পর্যায় সারণীতে যেভাবে অবস্থান করে সেটা যদি আমরা দেখি যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটা হলো কি আমাদের গ্রুপ 1A পর্যায় সারণী। গ্রুপ 1 এর এলিমেন্টগুলি যদি আমরা দেখি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, আমরা দেখলাম সোডিয়াম আর পটাশিয়াম এই দুটার ভিতর সোডিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, পটাশিয়ামের আয়নীকরণ শক্তি কম। কারণ হিসেবে আমরা বললাম যে পটাশিয়ামের আকার বড়, তার আকর্ষণ বল কম, তাই কম পরিমাণ বল দিয়েই আমি ইলেকট্রনকে নিয়ে যেতে পারতেছি। এখন যদি আমি প্রশ্ন করি যে রুবিডিয়াম আর সিজিয়াম এই দুটার ভিতর কার আয়নীকরণ শক্তি বেশি, কার আয়নীকরণ শক্তি কম, তখন আমি চিন্তা করব রুবিডিয়াম তার সর্ববহিস্থ শক্তি স্তর হলো পঞ্চম শক্তি স্তর, সিজিয়াম তার সর্ববহিস্থ শক্তি স্তর হলো ষষ্ঠ শক্তি স্তর। তাহলে আমাদের রুবিডিয়ামের ক্ষেত্রে আকর্ষণ বলের মান বেশি হবে, সিজিয়ামের ক্ষেত্রে আকর্ষণ বলের মান কম হবে। কারণ দূরত্ব চিন্তা করি আমরা, রুবিডিয়ামের দূরত্ব 5 একক যদি ধরি, সিজিয়ামের দূরত্ব হবে 6 একক, তাহলে রুবিডিয়ামের আকর্ষণ বলের পরিমাণ বেশি হবে, সিজিয়ামের আকর্ষণ বল কম হবে। অর্থাৎ কার আয়নীকরণ শক্তি বেশি, অ্যান্সার হলো যার আকর্ষণ বল বেশি, রুবিডিয়ামের। আমি যেটা দেখাতে চাচ্ছি যে আমরা যদি গ্রুপ 1 এ পর্যায়ক্রমে উপর থেকে নিচে নামি, উপর থেকে যদি আমি নিচে নামি, খেয়াল করি আমরা আমাদের পরমাণুর আকার ক্রমাগত বাড়তে থাকে। পরমাণুর আকার বাড়ার সাথে সাথে আমাদের আকর্ষণ বল, প্রোটন ইলেকট্রনকে যেই বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বলটা ক্রমাগত কমতে থাকে, ফলে আয়নীকরণ শক্তিও কমতে থাকে। অর্থাৎ একই গ্রুপে উপর থেকে নিচে আমাদের আয়নীকরণ শক্তি কমে। তার দুইটা কারণ, প্রথম কারণ যেটা পরমাণুর আকার হ্রাস পায়, এবং পরমাণুর আকার যদি হ্রাস পায় সেখান থেকে আমরা বলতে পারি যে আকর্ষণ বল কমে। একই গ্রুপে উপর থেকে নিচে পরমাণুর আকার হ্রাস পায়, ফলে আকর্ষণ বল কমে, ফলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়।